সুপ্রিয় দর্শক, শুভ সকাল। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, চ্যানেল 9-এর মেহেরপুর জেলা প্রতিনিধি এবং মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত সহ সভাপতি নাসের চৌধুরী সম্রাট। নাসের চৌধুরী সম্রাটকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি তার সাথে কথা বলার জন্য। আবু নাসের সম্রাট, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। একই সাথে আলোচনার প্রথমে আপনার কাছে জানতে চাইব, আমাদের এই নতুন সংবাদ বিশ্লেষণ একটা অনুষ্ঠান, এটা নতুন একটা কন্টেন্ট মেহেরপুর প্রতিদিনের। আপনি জানেন মেহেরপুর প্রতিদিন মেহেরপুরে একমাত্র একটা পত্রিকা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা তৈরি করছে। এ ব্যাপারে যদি আপনি প্রারম্ভিক বক্তব্য বলেন। ধন্যবাদ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর প্রতিদিনের কর্মকর্তা শ্রদ্ধেয় চান্দু ভাইকে। মেহেরপুর প্রতিদিন মেহেরপুরে একমাত্র স্থানীয় পেপার, যেটা স্থানীয় জনগণের একটা অনেক রকমের চাহিদা মেটায় এবং বিভিন্ন স্থানীয় নিউজ যেগুলো কাভার করে সেগুলো অনেকের কাছেই বেশ প্রয়োজনীয় আছে, যে জানার প্রয়োজন আছে, যেগুলো অনেক ক্ষেত্রে মেহেরপুর প্রতিদিন যে একটা ব্যতিক্রমী আয়োজন করছে এখানে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে হয় কি, যেটা একটা নিউজের অনেক ইনফরমেশন যেটা নিউজের মধ্যে আসে না, এবং ফলশ্রুতিতে এখানে ব্যাখ্যা স্বরূপ এখানে বিভিন্ন আলোচনা চলে আসে। এর ফলে অনেকেই যারা অনুষ্ঠান দেখেন বা জানেন তারা বিষয়টা বুঝতেও পারবেন যে বিষয়গুলো সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু উঠে আসে এবং এতে মানুষজনের একটা আকৃষ্ট হয়, এবং এতে মানুষজনের যেমন আকৃষ্ট হয় এবং যারা সাংবাদিকতা নিয়ে কাজ করছে তাদের জন্য একটা উৎসাহমূলক হিসাবে কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় যাব। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ করেছে, অতিবৃষ্টির কারণে সবজির যোগান কম, মেহেরপুরের সবজির দাম ঊর্ধ্বগতি। দ্বিতীয় সংবাদটি হচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু। সাগান্নায় সরকারি রাস্তা দখলের অভিযোগ। কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজি বাইক চালক নিহত। ঝিনাইদহে এলজিডি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির উদ্বোধন। বিজেপির অভিযানে গত মাসে 75 কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ। বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা এবার কঙ্গোর এয়ারপোর্ট নিরাপত্তার দায়িত্বে। কালীগঞ্জে সামাজিক দূরত্ব না মেনে টিসিবির পণ্য বিক্রয়। ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত। গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত। আমঝুপি ইউনিয়ন যুবলীগের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় প্রবীণ দিবসে মৌবনের ব্যতিক্রম আয়োজন। আমার হাতে আছে পশ্চিমাঞ্চল তাদের প্রধান সংবাদটি করেছে, আসন্ন পৌর ইউপি নির্বাচনে ভোট হবে ইভিএমে। মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের পদ নির্দলীয় প্রতীক। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের সাথে মত বিনিময় সভায় এমপি সেলুন জোয়ারদার। টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার বিকল্প নেই বলছেন ডিসি নজরুল। মেহেরপুর জেলা প্রশাসকের আলোচনা সভা, জেলা প্রশাসকের জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে। কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইজি বাইক চালক নিহত। আলমডাঙ্গার নাগদহের বলিয়ারপুর ক্যানেলপাড়ার হলুদ খেতে 10-12 জন যুবকের নারী নিয়ে রাতভর ফুর্তি। এলাকা জুড়ে রসালো আলোচনা সমালোচনার ঝড়। অভিযুক্ত গংদের হামলার প্রতিবাদে বাহাদুর মেম্বার আহত। আচ্ছা, কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কে বাস খাদে আহত 20। আলমডাঙ্গার হাকিমপুরে বোমা হামলায় বোমা কামাল গ্রেফতার। মেয়র প্রার্থী টোটন জোয়ারদার সমর্থনে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি 1978 ব্যাচের মত বিনিময় সভা। গাংনীর ধানখোলা ইউপি 2 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মফিজুল যোগ্য প্রার্থী হিসাবে হয়ে উঠেছেন জনপ্রিয়। মাদকের চোরাই ব্যবসা নিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধ, সংঘর্ষ, রক্তাক্ত জখম এক। আমরা আলোচনায় যাব। নাসের চৌধুরী, মেহেরপুরের সবজির দাম ঊর্ধ্বমুখী, অতিবৃষ্টির কারণে সবজির যোগান কম, আমাদের মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ, এটা দিয়ে আমরা আলোচনা শুরু করব। ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনে একটা সবজির উপরে যেটা নিউজ আছে, এটা আসলে মানুষ
যেমন সবজি খেতে এখন আকৃষ্ট হচ্ছে, আকৃষ্ট বলতে শারীরিক প্রয়োজনের ক্ষেত্রেও একটা বিষয়। যেমন চিকিৎসকরা যেরকম বলছেন যে রেড মিট মাংস বর্জন করার জন্য। এখন আমরা রেড মিট বর্জন, অনেকেই রেড মিট বর্জন করছি, সবজির দিকে ঝুঁকে যাচ্ছি। আবার এদিকে সবজির দামও ঊর্ধ্বমুখী। বৃষ্টি যেমন হয়েছে অতিবৃষ্টি, তেমনি ফসলেরও ক্ষতি হয়েছে। যেমন কাঁচামরিচ এগুলা অতিবৃষ্টির কারণে মারা যায় গাছগুলো। আর অন্যান্য সবজির ক্ষেত্রেও তাই। কিন্তু সবজির দাম এতই ঊর্ধ্বমুখী যেটা সাধারণ যেগুলো আপনার দেখি নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু ক্রয় সীমার বাইরে চলে যায়। সেই ক্ষেত্রে তাদের জন্য একটা দুঃসাধ্য হয়ে যায় জীবনযাপন করা। আর এটা নিয়ন্ত্রণ, এটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমাদের দেখতে হবে, আগে এগিয়ে আসতে হবে। দামটা বেশ বেশ বেশি, অনেক। আমাদের সাধারণত এমন ইয়েতে দেখা যায় না, মানে এখানে দামের এগুলোও দিয়েছে, যেমন শশা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এটা আসলে অনেক অনেক বেশি। হ্যাঁ, যেমন আলু 33 টাকা দেখলাম, 33 না 40 পাইকারি। পাইকারি, তার মানে 40 প্লাস আলু। এটা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মূলত এই যে বাঁধাকপি পাইকারি মূল্য 20 টাকা, খুচরা মূল্য 30 টাকা, গাজর পাইকারি মূল্য 105 টাকা, খুচরা মূল্য 120 টাকা গাজরের এই দাম। টমেটো পাইকারি মূল্য 90 টাকা, খুচরা মূল্য 110 টাকা, লাউ পাইকারি মূল্য 42 টাকা, খুচরা মূল্য 50, ঢেঁড়স পাইকারি মূল্য 35, খুচরা মূল্য 45, ঝিঙা পাইকারি মূল্য 40 টাকা, খুচরা মূল্য 50। এখন সত্যিকার অর্থে এর যোগান একটা ব্যাপার, যেহেতু অতিবৃষ্টি হচ্ছে, আপনি জানেন অতিবৃষ্টিতে যোগান কমেছে, কিন্তু দ্রব্যের যে মূল্য সেটা এতটাই ঊর্ধ্বগতি। অবশ্য আমাদের মেহেরপুর সবজি এলাকায় সারা বাংলাদেশে প্রায় 7-8% সবজির চাহিদা মোকাবেলা করে, বাইরে চলে যায়, যার কারণে অনেকটা আমাদের এখানকার বাজারটাও ঊর্ধ্বমুখী, যেহেতু সেখানে বায়ার আছে বাইরের। হ্যাঁ, বায়ার যারা আছে তারা সবাই কিন্তু আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ আছে, কিন্তু যারা নিম্ন আয়ের তারা এই সবজি নিয়ে তাদের জীবনযাত্রা চলে, জীবন চলে। সেই ক্ষেত্রে সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে তাদের মানে নাভিশ্বাস জীবনযাত্রা। কিন্তু এখানে আরেকটা ফ্যালাসি আছে, ফ্যালাসিটা হচ্ছে যে ঊর্ধ্বমুখী, এখানে আমরা পাইকারি মূল্য যেটা বলছি, সেক্ষেত্রে আমাদের সত্যিকার অর্থে কৃষকরা যারা উৎপাদন করছে তিনারা আসলে কত পাচ্ছেন, এটা একটা গুরুত্ব, এটা একটা বিষয়। কারণ হচ্ছে তারা আড়তে নিয়ে এসে তারপরে আবার আড়তদাররা সেখানে একটা মধ্যস্বত্ব একটা ভোগী পেয়ে যাচ্ছে। আড়তদাররা যেমন একটা মধ্যস্বত্বভোগী, প্লাস আবার খুচরা বিক্রেতা, এটা আলাদা একটা দুইটা হাত, দুইটা মাঝখানে দুইটা সেকশন চলে যাচ্ছে, টাকা ইনকাম করে নিচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে না, এরপর ওদিকে সাধারণ ক্রেতা যারা, এই দুইটা সেকশন চলে যাচ্ছে, সাধারণ ক্রেতারা এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অন্য একটি নিউজের দিকে নজর দেব। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু। আপনি জানেন শুল্কুপার একটা মেধাবী ছাত্রী, সে ম্যানেজমেন্টের ছাত্রী ছিল ইসলামিক ইউনিভার্সিটি। পারিবারিক একটা ঘটনাকে কেন্দ্র করে সে আত্মহত্যা করেছে। এই ধরনের আসলে আসলে খুবই দুঃখজনক ঘটনা, যেটা আমি জেনেছি আর কি, যে রাত দুইবার হামলা হয়েছে বাড়িতে। প্রথমবার একবার হামলা করে গেছিল, কিছু ভাঙচুরও করে গেছিল, এবং পরবর্তীতে রাত বাড়ার সঙ্গে ওরা 2 তলাতে মেয়েটা যে রুমে থাকে সেখানে সেই রুমে যেয়ে মেয়েটার উপর নির্যাতন করা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে তার উপরে পাশবিক নির্যাতন ধারণা করা হচ্ছে। এবং মেয়েটার আত্মীয় স্বজনরা যেটা বলছে যে সে যদি গলায় দড়ি দিয়ে থাকতো তাহলে তার পাটা খাটের সঙ্গে থাকতো না, ঝুলন্ত থাকতো, কিন্তু সেটা তার নাই। আর ওখানকার পুলিশ প্রশাসন বলছে যেটা ময়নাতদন্ত করে আমরা আলামতটা পাবো, বা সিমটম অনুযায়ী আমরা দেখছি কীভাবে করা যায়। আর যে মূল মানে অপরাধী আসামি জামিরুল, সে হচ্ছে আপনার এই মেয়েটা তিন্নির বড় বোনের হাজবেন্ড, সাবেক, এবং ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরে সে একটা হিংসাত্মকমূলকভাবে এই পরিবারের 6-7 বছর আগে ডিভোর্স, 6-7, তো তাহলে অনেক ডিফারেন্স। তারপরেও সে একটা হিংসাত্মকমূলক আচরণ করে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল আর কি। আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব যে বিষয়টি গুরুত্বের সাথে বিষয়টিকে বিবেচনা করবেন। বিজিবির অভিযানে গত মাসে 75.5 কোটি টাকা চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ। আপনি জানেন আমাদের এই সীমান্তবর্তী জেলায়, অত্র এলাকায় মাদকের যে প্রাদুর্ভাব, করোনাকালীন সময়ে তার কৌশল পরিবর্তন করে মাদকের চোরাচালান বৃদ্ধিও পেয়েছে।
মাদক নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ ভাই। মাদক নিয়ে আমার একটা অভিজ্ঞতা আমি জানি, সেটা হচ্ছে তৎকালীন এসপি মহোদয় হামিদুল আলম সাহেব, উনি একবার কাথুলিতে একটা প্রোগ্রাম করেছিলেন, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে ওই অত্র অঞ্চলের যারা মাদক ব্যবসায়ী, অনেকগুলো প্রায় 10-12 জন বা তার ঊর্ধ্বে, তাদেরকে একত্রিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। তারপরে তাদের বর্তমান কী অবস্থা সেটা জানি না, এবং তারা জনসম্মুখে ওয়াদাও করেছিল যে আমরা মাদক ব্যবসায় থেকে আমরা সরে আসব। এতে যেমন যারা মাদক ব্যবসায়ী যারা বের হতে পারছেন না, তারাও উৎসাহিত হবে যে না, একটা স্কোপ থেকে যায় যে আমরা মাদক ব্যবসা ছেড়ে দিব। আবার এই যে এতগুলায় 75 কোটি টাকার মাদক জব্দ, এ কত ভাগ মানে ধ্বংস হচ্ছে বা কত ভাগ মানে উদ্ধার হচ্ছে, এটা অবশ্য শুধু মাদক না, চোরা চালানো হচ্ছে। হ্যাঁ, অন্যান্য আইটেম আছে, কিন্তু মাদকের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদেরকে আমরা এখন মানে উদ্ধার তৎপরতা দিয়েই সীমাবদ্ধ থাকছে কিনা, মানে যারা সংশ্লিষ্ট আছে তাদের উপরে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা প্রশাসনই ভালো বলতে পারবেন, বা পদক্ষেপ কীরকম হচ্ছে। তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে একটা বড় রকমের আশা করা যায়। যেমন এর আগে একজন এসপি মহোদয় বলেছিলেন যে আমরা মাদক সেবী যারা, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিব, অর্থাৎ ক্রেতা যদি না থাকে তাহলে বিক্রেতারাও অনুৎসাহিত হবে। সেই ক্ষেত্রে তখন একটা ওদের উৎসাহ তো কমে গেলে তখন চোরাচালানের হাতটাও কমে আসবে, সেটাও একটা ভাবা উচিত আমি যেটা মনে করি। অবশ্যই। এবং সাম্প্রতিক সময়ে যতটুকু খোঁজ খবর নিয়ে জানা গেছে সেটা হচ্ছে, এসপি মহোদয় বললেন যে আমাদের পুলিশ সদস্যের ভিতরেও আছে, মাদক সেবী আছে। হ্যাঁ, আমরা তাদের ডোপ টেস্ট করে তাদের যারা ধরা পড়বে তাদের বিভাগীয় এটা একটা ভালো উদ্যোগ আর কি। বেশ কিছু জেলাতে আমি এটা দেখলাম আর কি, প্রায় 30-এর ঊর্ধ্বে, 30+ মানে পুলিশের সঙ্গে জড়িত সদস্যরা সরাসরি মাদক সেবী বা মাদকের সঙ্গে জড়িত। এখানে আমাদের অত্র এলাকার যে কুষ্টিয়া মিরপুরের যে বিজিবি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল, ওনার সাথেও কথা হচ্ছে। উনি সহ এসপির বক্তব্য হচ্ছে যে আমরা একটা সমন্বিত ক্র্যাশ প্রোগ্রাম করব আপ টু ডিসেম্বর পর্যন্ত। এটা খুবই ভালো উদ্যোগ, যে র্যাব, বিজিবি, পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। এটা খুবই ভালো উদ্যোগ হবে যদি বাস্তবায়ন করা যায়। আমরা আশা করব যে অবশ্যই একটা ক্র্যাশ প্রোগ্রামের মধ্যে দিয়ে এই মাদকের সবল থেকে আমরা রক্ষা পাব। আমি আসবো গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত। এই অহিংস দিবস বিভিন্ন জায়গাতেই পালিত হচ্ছে, গাংনী সহ ঝিনাইদহ, কুষ্টিয়া। এখন অহিংস দিবস পালিত হচ্ছে মানে সত্যিকার অর্থে সমাজে তাহলে হিংসা আছে, হ্যাঁ, যার কারণে এই হিংসার যে প্রবণতা, প্রতিহিংসার যে প্রবণতা, সেটাকে যদি দমাইতে হয়, একটা সত্যিকার অর্থে একটা অহিংস ভাবনাও সমাজে ভাবাতে হবে সমাজকে। তো সেই ভাবনা থেকেই এই অহিংস দিবস, আন্তর্জাতিক অহিংস দিবস। অহিংস দিবস আমরা যেমন দেখি কি ইউনিয়ন পরিষদ পর্যায়েও দেখি, যেটা ভিজিটি কার্ড, চেয়ারম্যান বা মেম্বাররা বলে যে ও আমার ভোটার না, ওকে আমি কার্ড দিব না। সে কিন্তু ভোট পায় হয়তো 50% বা হয়তো 60% তার অত্র এলাকার, বাকি 40% জনগণ তারা কিন্তু হিংসার শিকার হচ্ছে। এতে কি হচ্ছে, যারা অ্যাকচুয়ালি যোগ্য ভিজিটি কার্ড পাওয়ার বা সাহায্য সহযোগিতা পাওয়ার, তারা বঞ্চিত হচ্ছে। এবং এতে সাধারণ মানুষ যারা মানে এই যে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে যখন পট পরিবর্তন হবে, সে যখন তার পদ হারাবে, তখন অন্য দল যখন আসবে তারাও কিন্তু সেই সেম অ্যাকশন নেবে। এর ফলে সাধারণ জনগণ কিন্তু সেই একই পজিশনে থেকে যাচ্ছে, হিংসা প্রতিহিংসার শিকার থেকে যাচ্ছে। এতে থেকে আমাদের যেটা মানে তাকে ভাবতে হবে যে এই ভোট আমার যেমন এরা যেমন দিচ্ছে তারাও আমাকে দিতে পারে, তাদের প্রতি যদি আমি একটা অহিংসামূলক আচরণ করি, এবং তারাও আর্থিকভাবে যেমন সুবিধা পাবে এবং তারা আমার জন্য একটা দোয়া করবে। নির্বাচিত প্রতিনিধির কাছে সবাই তো জনগণ, হ্যাঁ সেটাই, তাই না? সেটা সেই ভাবনাটা না ভাবতে পারলে, সে যদি মনে করে যে আমার ভোটারদের আমি, তাহলে কিন্তু এটা আসলে যে উদ্দেশ্য নিয়ে এটা সে দাঁড়াইছে মানুষজনের সেবা করার জন্য, সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হবে। এবং রাজনৈতিকভাবে যেমন হিংসা প্রতিহিংসার প্রবণতা আমরা লক্ষ্য করি সমাজের, আমাদের সাধারণ যাপিত জীবনের সাধারণ নাগরিকদের মধ্যে
এই ধরনের হিংসা এবং প্রতিহিংসা হ্যাঁ, সেটা আছেই। প্রাদুর্ভাব ক্ষতি করা ইদানিংকালে অনেক বেশি। হ্যাঁ, সেটা। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে একটা মেধাবী ছাত্রী বা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধর্ষণ, নির্যাতন, তারপরে আর্থিক সুবিধার জন্যে হত্যা, নানান ধরনের এই ধরনের হিংসা বা প্রতিহিংসার শিকার জনগণ হচ্ছে। আমরা অবশ্যই এর প্রতিকার আশা করব। কালীগঞ্জে সামাজিক দূরত্ব না মেনে টিসিবির পণ্য বিক্রয়, আমি এই আলোচনাটা এইভাবে দেখি। সারা বাংলাদেশে আমাদের যে করোনা চলছে, এই প্যান্ডামিকের মধ্যে আমরা যে অবস্থান করছি, মেহেরপুরের করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো, এ ব্যাপারে সন্দেহ নাই। তো তারপরেও আমরা এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সে ধরনের কোনো প্রবণতা জনগণের মধ্যে আসলে পরিলক্ষিত হচ্ছে না। মাঝে মধ্যে পুলিশ প্রশাসন এটা নিয়ে অ্যাওয়ারনেস করছে বিভিন্ন রাস্তায় বা বিভিন্ন মহল্লায়। এছাড়া তো আসলে তেমন কোনো কিছু লক্ষ্য করছেন এই ইয়েতে? আসলে মানে বর্তমানে যেটা প্রেক্ষাপট হয়ে গেছে, দীর্ঘদিন মানুষজনের এই যে ঘরবন্দি লকডাউন আর করোনা পরিস্থিতি আগে যেমন ছিল মারাত্মক, সেই তুলনায় অনেক ইমপ্রুভও হয়েছে বলা যায়। আর মানুষজনের আর মানে কি বলবো, ঘরে বসে থাকতে থাকতে একঘেয়েমি লেগে গেছে অনেকেই। মানে দেখি না কি হয়, বেরোচ্ছে তো মানুষজন, তো বেরোচ্ছে, একটা মাস্ক পরলেই তো হয়তো হয়ে যাবে সমাধান। না, বার হোক, সকল কিছু মানে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধিটা তো মানা উচিত। স্বাস্থ্যবিধি আসলে মানা উচিত, কারণ তার যেমন হয়তো শারীরিক যে বাতাস শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে ছড়াতে পারে, আমার যদি হয়ে থাকে আমি অপরের ক্ষতি করবো কেন? আমাকে একটু সচেতন হতে হবে। আমি যে মাস্ক পরে হয়তো সেটা নির্মূল করতে পারি। লাইন দিয়ে এই ইয়েগুলা পণ্যটা নিচ্ছে, টিসিবির পণ্য, কাউরের ইয়েতে বিচ্ছিন্নভাবে কয়েকজনের মাস্ক আছে, তাছাড়া নাই, এবং কনজাস্টেড লাইন। এটা আমাদের আসলে যেমন যারা দিচ্ছে তাদেরকেও সচেতনভাবে এটা ওদেরকে উৎসাহিত করা যে তোমরা বা আপনারা মাস্ক নিয়ে আসুন, কিংবা একটু দূরত্ব থাকেন। যারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে যেটা ছড়াচ্ছে, অর্থাৎ তার বাতাস যে রোগী, আমরা তো বুঝতে পারছি না কে রোগী, সেই ক্ষেত্রে হয়তো উপসর্গবিহীন হয়তো রোগী থাকতে পারে। অনেক অসঙ্গতির মধ্যে একটা ভালো একটা নিউজ, কুষ্টিয়ায় প্রবীণ দিবসে মৌবনের ব্যতিক্রম আয়োজন। এখানে যারা প্রবীণ তাদেরকে ডেকে একটা আয়োজন করেছে এবং 11 জন প্রবীণের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়েছেন, এবং মৌবন এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেক মাসে এই 11 জনকে 1000 করে টাকা দেবেন। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। সচরাচর হয় কি, সরকারিভাবে যেটা দেওয়া হয় এটা সবাইকে তো দিয়ে উঠতে পারে না, সীমিত কোটা থাকে। আর অনেকে আছে যারা বৃদ্ধ বা অসহায়, তারা হয়তো সবারই সম্মুখে সাহায্য চাওয়ার মতো আর কি মানে লজ্জাও বোধ করে, এগিয়ে আসতে। এতে হয় কি, মৌবন যেমন এগিয়ে আসছে, সমাজের যারা আর্থিকভাবে সচ্ছল এদের জন্য একটা উৎসাহমূলক অবশ্যই মৌবনের কার্যক্রমটা দেখে। এতে তার আশেপাশে সে যদি আরো 10 জন বা 20 জন না হোক, তার পারিপার্শ্বিক 2-5 জনকে যদি সে সাহায্য সহযোগিতা করতে পারে, তাহলে এই যে বয়স্করা আছে তারা কিছুটা আর কি মানসিকভাবে একটা স্বস্তি পায়, তার একটা নিরাপত্তা, তার একটা আর্থিক নিরাপত্তা। অনেক সময় বয়স্ক যারা আছে তাদের মান্থলি একটা ওষুধ পারপাসও লেগে যায় প্রায় 1-2 হাজার টাকা তাদের জীবনযাত্রার জন্য। এই টাকাটাই হয়তো তার জন্য একটা অনেক। এতে আমাদের মানে সবাইকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আমরা আশা করব সমাজের যারা বিত্তশালী মানুষ, যাদের সঙ্গতি আছে, তারা মৌবনের এই কার্যক্রমের মতো সমাজে বিভিন্ন কার্যক্রম, সেবামূলক কার্যক্রম অবশ্যই তারা গ্রহণ করবেন। আচ্ছা, এখানে পশ্চিমাঞ্চলের প্রধান নিউজটা করেছে আসন্ন পৌর ইউপি নির্বাচনে ভোট হবে ইভিএমে মেয়র পদে। আমি এটা নিয়ে আলোচনাটা এইভাবে করতে চাই। আপনি জানেন যে ইতিমধ্যেই আমাদের গ্রামীণ জনপদে ভোট শুরু হয়ে গেছে। পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থার, সেই ক্ষেত্রে মেহেরপুরও তার বাইরে নয়। প্রথমেই গাংনী ইয়েটা হবে পৌরসভা, এবং বাই রোটেশনে ইউনিয়ন পরিষদগুলো ভোট অলরেডি তাদের জনসংযোগ শুরু করে দিয়েছে। তো এই যে গ্রামীণ জনপদে ভোট কিভাবে দেখছেন? গ্রামীণ জনপদের ভোট আসলে মানে যেটা না বললেই না, মানুষজনের মধ্যে কিন্তু এখন ভোটের প্রতি আর সেই স্বতঃস্ফূর্ততা নাই। আমার ভোটে আমি একজনকে দিব,
ভোট দিব যাব, বা তবে এখন একটা বিতর্ক উঠছে, নির্বাচন কমিশনার মহোদয় বিষয়টা নিয়ে আর কি প্রসঙ্গ তুলেছেন যে রাত্রেতে ভোট আমরা হয় না, কোনো ভোটই হয় না রাত্রিকালীন। এটা নিয়ে প্রসঙ্গ যেমন উঠছে, এটা নিয়ে একটা বিতর্ক তো হয়ে যায় বা থেকে যাচ্ছেই, আছেও। সেটা প্রশাসনকে একটু তৎপরতা নিয়ে এগিয়ে আসতে হবে, আর সাধারণ জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে আসার জন্য প্রার্থীদের যেমন এগিয়ে আসতে হবে, প্রশাসনকে অবশ্যই এগিয়ে আসতে হবে যে না, স্বতঃস্ফূর্তভাবে আপনারা ভোট দেন এবং আপনাদের মানে যে ভালো মনে করবেন তাকে আপনারা ভোট দেন। এতে স্থানীয়ভাবে যারা আপনার ভালো মনে করবেন তাকে ভোট দিলে আপনাদের সুযোগ সুবিধাগুলো তার মাধ্যম দিয়ে হয়তো উঠে আসবে। রাইট। আমরা আলোকপাত করব চালের বাজারে অস্থিরতা। আমরা কিছুক্ষণ আগেই মেহেরপুর প্রতিদিনের কাঁচা বাজারের অস্থিরতার কথা পড়লাম। চালের বাজারও সারা মানে সেই টক অফ দ্য কান্ট্রি, মিল হ্যাঁ। মালিক এবং চাল ব্যবসায়ী এদের যোগসাজশে চালের বাজারে যে অস্থিরতা। চালের বাজার আসলে যেটা, ধান যেমন সিজনাল, তেমনি আবার ব্যবসায়ীরা যারা আছে ওই যে স্টক মজুত করা, তো যখনই উৎপাদন হয়ে যায় সেই সময় অনেকে স্টক করে ফেলে, স্টক করে নিজেদের গোডাউনজাত করে রাখে। পরবর্তীতে ওই একটা সুযোগ তারা সৃষ্টি করার চেষ্টা করে যে আমি সরবরাহ কম করে দিব, দোকান পর্যায়ে কম থাকবে, এবার আমার মতো করে আমি দামটা করে দেবো। এতে সরকার ওদের কাছে একটা অনেকটা জিম্মি হয়েও থাকে, যেটা উৎপাদনের সময় দাঁড়ায় হয়তো 30 টাকা বা 35 টাকা কেজি, সেটা চলে যায় 50 টাকা 60 টাকা কেজি। এইটা তো হওয়ার কথা না। এটা কেন হবে সেটা তো আমাদের সরকারকেও ভাবতে হবে। খাদ্যমন্ত্রী একটা দাম নির্ধারণ করে দিলেন, দিয়ে উনি বলছেন যদি এটা না হয় আমরা বাইরে থেকে আমদানি করব। তো এটা কি আসলে বলার ব্যাপার নাকি? একটা বাজার ব্যবস্থাপনার প্রশ্নে সরকার সবসময় প্রস্তুত থাকবে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে বাজার ব্যবস্থাকে অস্থির করে তাহলে অবশ্যই সেই পণ্য টিসিবি বা ভিন্ন কোনো মাধ্যমে সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে। সরকারি পর্যায়ে একজন কর্মকর্তা আছেন, যেটা আপনার মার্কেটিং অফিসার বা কিছু একটা, বাজার মনিটরিং করার জন্য, এবং উনি একটা রিপোর্ট দিবে ডিসি মহোদয়ের কাছে, উনি সেটা নিয়ে আর কি তদারক করে একটা পদক্ষেপ নেবেন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানি আর কি। তো সেই হিসাবে এটা যদি উনি তদারক করেন বা ব্যবসায়ীদের প্রতি একটা সেভাবে মনোভাব নিয়ে আসেন যে না, তোমার ডাবল উৎপাদনের সময় এক রেট, এই যে কয়েক মাসের ব্যবধানে ওর ডাবল রেট, এটা আসলেই এটা মানে মানার বিষয় না। এতে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে। এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে আমাদের সরকারিভাবে ধান, চাল এবং গম যে খাদ্য সংগ্রহ, এইগুলো সংগ্রহের ব্যাপারে এবার কেউই সেগুলা গভর্নমেন্টকে দেয়নি। সে মানে সবারই আর্নেস্ট মানি সহ তালিকাভুক্ত করার করছে। তো তারা তো সেখানে দিতে পারলো না, তারা দিল না সেই খাদ্যগুলা। তারা বলছে ওপেন মার্কেটে দাম বেশি, আমরা কিভাবে দেবো? তাহলে তুমি কন্ট্যাক্ট করলা কেন? যখন তুমি দাম পেয়েছিলা তখন তার কিছু বলনি। সেটাই, কারণ দাম ওপেন মার্কেটে বাড়াইছে কিন্তু এরাই বাড়িয়েছে। তাহলে এরা নিজেরা বাড়ায় যেটা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ, সেই রেটে তারা দিচ্ছে না, সেই চুক্তি ভঙ্গ হচ্ছে। এখানে সময়ের সমীকরণে নারী জঙ্গি বানানোর ভয়ঙ্কর ফাঁদ, লাভ জিহাদ, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নারীরা টার্গেট। একটা বড় আলোচনা করার সময় পাবো না। আচ্ছা, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার সব স্তরে ব্যর্থ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলছেন পৌর মেয়র। এখানে আর একটা নিউজের কথা বলি, ঝিনাইদহে ধর্ষণের পর ইবি ছাত্রী, এই যে এখানে আবার মাথা ভাঙার যে নিউজটা, ঝিনাইদহের এই শোলকুপার এই ঘটনাকে ঝিনাইদহ সরাসরি সে ধর্ষণের কথাই বলছে। তারা প্রধান সংবাদটি করেছে, ঝিনাইদহের ধর্ষণের পর ইবি ছাত্রী তিন্নিকে হত্যা, বোনের সাবেক স্বামীর নেতৃত্বে বাড়িতে হামলার পর উদ্ধার করা হয় ঝুলন্ত লাশ, আটক 4। আচ্ছা, এইখানে আমরা আরেকটা নিউজ নিয়ে কথা বলবো। ভেদাভেদ বলে নৌকাকে বিজয়ী করতে নৌকাকে নির্বাচিত করার, আমি এখানে স্কুলের একটা নিউজ আসছে যে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ইয়েতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ইন্টারমিডিয়েটের যে পরীক্ষাটা হলো না, ওই ছাত্রছাত্রীগুলো পরীক্ষা নেওয়ার একটা চেষ্টা চলছে। তা আমাদের মেহেরপুরের
বা এতদ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে যারা এর বন্ধ থাকার কারণে বাল্য বিয়ে বেড়েছে, সামগ্রিকভাবে শিক্ষা নিয়ে যদি একটু কথা বলেন। সেটা যেমন বাল্যবিয়ে যেমন বাড়ছে, তেমনি একটা জরিপে উঠে আসছে যে ড্রপ আউটের হার, অর্থাৎ ঝরে পড়া হার, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকাংশে হবে কি যে একটা উপর ক্লাসে উঠতে গিয়ে সেটা অনেক যারা আর্থিকভাবে দুর্বল, তাদের গৃহশিক্ষক নাই বা স্কুলের উপরে নির্ভরশীল, তার উপর ক্লাসে যখন উঠবে সেই ক্লাসের সঙ্গে সেটা তাল মেলাতে পারবে না, যার ফলে সে পড়াশোনার প্রতি আগ্রহ হারায় ফেলবে। আবার এই যে 8-10 মাস গ্যাপ থেকে হয়ে যাচ্ছে, এরা কি করবে, ওই যারা মানে কর্মক্ষম ছেলে আছে বা 8-9 পড়ো ছেলে, তারা মাঠের কাজে চলে যাচ্ছে, তারা একটা ইনকামের মধ্যে চলে যাচ্ছে, টাকার নেশা পেয়ে যাচ্ছে যে না, আমি ডেইলি তো 200-300 টাকা ইনকাম করছি, স্কুলে গিয়ে কি হবে, সেটা একটা। তারপরে আবার ছেলেপিলেদের এখন যেটা হচ্ছে যে পড়ার প্রতি স্কুলের চাপটা নাই, শিক্ষক যেটা গৃহশিক্ষক সেটাও এখন হয়তো অনেকেরই নাই, এটা অনেকে মোবাইল গেম বা আদার্স নিয়ে আর কি ব্যস্ত হয়ে যাচ্ছে। আর ইন্টারনেট বা টেলিভিশন মাধ্যম কয়জনই বা সাপোর্ট পাচ্ছে, ইন্টারনেট অনলাইনের মাধ্যমে সাপোর্ট কয়জনই বা নিচ্ছে। আর ইন্টারমিডিয়েট পরীক্ষা যেটা আসলে খুবই মানে অনেকেই মানে টেনশন মুক্ত জীবনযাপন করতে পারছে না, যে এই যে এতগুলো শিক্ষার্থী এদের ভবিষ্যৎটা কীভাবে হবে, কারণ এটা একটা সিঁড়ির একটা বড় রকমের ধাপ। এখানে একটা আন্তর্জাতিক খবর আছে, ট্রাম্পের হাসি ঠাট্টা ও একগুচ্ছ করোনা বচন। আপনি জানেন ট্রাম্প গুরুতর অসুস্থ হলে দেশ চালাবেন কে, এটা নিয়ে ট্রল করছে। এটা আসলে খুবই একটা বিষয়। ট্রাম্প করোনা পজিটিভ বা করোনা নিয়ে অনেক নিজেই আর কি হাসি ঠাট্টা করেছিলেন যে আমার কিছুই হবে না, মাস্ক ছাড়াই থাকবো, অনেক বিশেষজ্ঞের কথাকেও অবজ্ঞা করেছিলেন। এখন দেখা গেল যে তার সহকারী প্রথমে শনাক্ত হয়, শনাক্ত হওয়ার পরপরই তারা স্বামী স্ত্রীও আর কি করোনা পজিটিভ হিসাবে আক্রান্ত হয়েছে, এটা উঠে আসছে। এখন সামনে আগামী 23 নভেম্বর নির্বাচন, যেটা ওদের 4 বছর মেয়াদী নির্বাচন, সেই নির্বাচন হবে। এখন এখানে কথা হচ্ছে যে ট্রাম্পের যদি কিছু হয় তাহলে নির্বাচন হবে কি না, বা তার অবর্তমানে কে দায়িত্ব নিবে। অবর্তমানে এখন যেটা ভাইস প্রেসিডেন্ট আছে মাইক পেন্স, উনি দায়িত্ব নিতে পারেন। তারপরেও যদি উনি অক্ষম হয়ে যায় তাহলে স্পিকার আছে, অবশ্যই স্পিকার বিরোধী দলের, সেক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতেই পারে। আর নির্বাচনের ক্ষেত্রে যেমন 23 নভেম্বর নির্বাচন, ট্রাম্প যেমন তাদের রিপাবলিকান থেকে একটা সিলেক্টেড হয়ে আছে যে ট্রাম্পই হবে তাদের দলের প্রার্থী, সেই ক্ষেত্রে যদি ট্রাম্পের কিছু হয়ে যায় তাহলে আবার তারাই হয়তো বসে আবার একটা প্রার্থী সিলেকশন করে ফেলবে, নিজেরাই বসে একটা এইভাবে আর কি। ওদের যেটা আমি দেখলাম, ওদের সুন্দরভাবে একটা হিসাব করা আছে যে কোনটা হলে কি হবে আর কি, সেটা সুন্দরভাবে একটা আছে। সেটা আমরা পরশুদিন মনে হয় ওই যে ডেমোক্রেট দলের যে প্রার্থী জো বাইডেন, তার সাথে যে ওই বিতর্ক, টেলিভিশন বিতর্ক, সেখানে ট্রল করলো যে তুমি তো মুখে মাস্ক পরে থাকো, দিয়ে ও আক্রান্ত হচ্ছে। আমরা শেষ সময় চলে আসছি। প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠিত হবে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, 1061টি নতুন ক্যাডার পদ সৃষ্টি। কারিগরি শিক্ষাটা আমাদের দেশে আসলে ডেভেলপ করা দরকার, আমাদের জেনারেল লাইন থেকে। আমাদের যে আর্থিক কাঠামো, আমাদের যে সামগ্রিক অবস্থা এবং জেনারেল লাইনে পড়াশোনা করে যে বেকারত্ব, হচ্ছে টেকনিক্যাল হ্যান্ডটা আসলেও তো গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল হ্যান্ড গুরুত্বপূর্ণ মানে কি, এটা তাদের জন্য আর্থিক একটা নিরাপত্তা। জেনারেল সাবজেক্টে পড়ে চাকরির বাজারে ওই চাকরি সে পাবে কি পাবে না, এটা অনিশ্চিত জীবন। টেকনিক্যাল হ্যান্ড হলে হবে কি, সে বিভিন্ন একটা সুযোগ পেয়ে যাবে, সেটা দিয়ে আর কি আর্থিক সাপোর্ট। আর এখন যেটা ফ্রিল্যান্সিংয়ের যুগ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্কিং বা আদার্স সাপোর্ট, যেটা ইন্টারনেটের মাধ্যম দিয়ে আমরা কাজ পেতে পারি। আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা টেকনিক্যাল কলেজ যেগুলো যাই বলে না কেন, এখান থেকে এগুলো হাতে কলমে তাদের শেখানো হচ্ছে, সঙ্গে তত্ত্বীয় জ্ঞান যেটা প্রয়োজন সেটাও তারা পেয়ে যাচ্ছে। তবে এটা আমাদের আসলেই উৎসাহিত করা দরকার, মানে জেনারেল লাইনের তুলনায় টেকনিক্যাল হ্যান্ডের সাইডে আমাদের এগিয়ে আসা দরকার। আমরা এই ফুটবল খেলা নিয়ে একটা নিউজ আছে, সেটা নিয়ে একটু কথা বলবো। খেলাধুলা তো একদমই
নষ্ট হয়ে গেল। ফুটবল খেলা ফুটবলই না, যেটা আমাদের মেহেরপুর প্রেক্ষাপটে আমরা বলতে পারি। সে সময় আমরা একটা নিউজও করেছিলাম, মেহেরপুরে স্থবির। স্থবির মানে কি? খেলাধুলা যেমন স্থবির, কর্মকাণ্ড সব রকমের কর্মকাণ্ড স্থবির, এবং ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতা আঁকড়িয়ে থাকা যে একটা মানসিকতাটা, এর ফলে নতুন নতুন সংগঠক তৈরি হওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে। একজন সংগঠক কেন হবে? সংগঠক তার কাজ কি? সে আশেপাশে বিভিন্ন ক্লাবগুলোকে গঠন করে ছেলেদের বা কিশোরদের বা যাদেরই হোক না কেন খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। এতে সেই সংগঠক উঠে আসবে। সংগঠক উঠে আসার পরে এইবার যখন একটা কমিটি, জেলা ওয়ারি একটা কমিটি হয়, সেই কমিটির প্রতি তার একটা মানসিকতা থাকবে, আকৃষ্ট থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে যে না, আমি এখান থেকে সংগঠক হলে আমি জেলা পর্যায়ে একজন ভালো সংগঠক হওয়ার আশা করতেই পারি। সেই পথটা যেমন বন্ধ, অর্থাৎ সংগঠন করতে গিয়ে একজন সংগঠক হওয়ার উৎসাহকে হারিয়ে ফেলছে। নির্বাচন বন্ধ। 9 বছর আমাদের এখানে অ্যাডহক কমিটি দিয়ে চললো, যদিও একেবারে টোটালি মুখ থুবড়ে পড়ে আছে। এতে প্রশাসন মানে ডিসি মহোদয় উনি নিজেও অবগত, কিন্তু এটা কেন হচ্ছে না নির্বাচন সেটা জানি না। আজকে অবশ্য আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে বাফুফের জাতীয় নির্বাচন আজকে, যেটা সালাউদ্দিন সাহেব সভাপতি ছিলেন বা আছেন, সেই এবারও উনি ক্যান্ডিডেট। উনি 3 টার্ম, এবার 4th টার্মের ক্যান্ডিডেট। তো ফুটবলের সেভাবে উন্নতি নাই, জেলা জাতীয় পর্যায়ে যেমন উন্নতি নাই, আর মেহেরপুর তো মুখ থুবড়িয়ে আছে, খেলাধুলাতে আমরা দেখিই না। এইগুলো আসলে সরকারের একটু এগিয়ে আসা উচিত। কারণ এতে হয় কি, যারা যুবক শ্রেণী তাদের একটা সময় কাটানোর একটা সুযোগ থেকে যায়। এই অবসর সময় তারা কি করছে, এখন বিভিন্ন মাধ্যমে যেগুলো সামাজিকভাবে হিতকর সেগুলো জড়িয়ে যাচ্ছে। এগুলো আমাদের আসলে এগিয়ে আসা উচিত সমাধান করার জন্য। অবশ্যই আমরা আশা করব অন্তত খেলাধুলাটা পুরো দস্তুরে চালু হওয়া উচিত। মোটরসাইকেলের ধাক্কায় জহুরুলের মৃত্যু, আপনি জানেন সড়ক দুর্ঘটনা আমাদের নিত্যদিনের করোনাকালীন সময়েও এর ব্যত্যয় হয়নি, হয়তো পরিমাণ সংখ্যাগতভাবে কিছুটা কম হচ্ছে, কিন্তু তারপরেও এই সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল তার থাকলে সে চালক হয়ে যাচ্ছে। মোটরসাইকেল এখন অল্প গতিতে তাদের শখ মিটছে না। 150 সিসি বা ঊর্ধ্ব যদি থাকে, সেই সিসিতে তাকে মানে চালাতে হবে, এরকম একটা মানসিকতা আছে। অর্থাৎ এক মোড় থেকে আরেক মোড়ে যাবে, সেখানেও তার ঊর্ধ্বগতি। যেমন কলেজ মোড় থেকে অফ দ্য মোড়, একটা স্ট্রেট একটা রাস্তা, কোনো স্পিড ব্রেকার নাই। সে চালক স্টার্ট দেবে, মনে হয় যেন সে প্রথমেই সে 100 তুলবে। ডানে বামে কী আছে তার তাকানোর ফুরসত নাই। যদি সামান্য কিছু একটা বাড়ি লাগে, তৎক্ষণাৎ সে ডেড হয়ে যাবে। আল্লাহ না করুক, এটা আমরা চাই না। কিন্তু আমার যেটা মনে হয়, আইনশৃঙ্খলা বাহিনীর এটা এগিয়ে আসা উচিত। কারণ তারা তো তাদের চোখে এড়ায় না যে কারা দ্রুতগতিতে চালায় বা হেলমেট নাই। হেলমেটের ব্যাপারে সরকার এখন ভালো পদক্ষেপ গ্রহণ করছে, এটা যেমন উৎসাহিত করছে। একটা হেলমেটের দাম হয়তো 500 থেকে 700 টাকা, কিন্তু জরিমানা হয়েছে 1000 টাকার মধ্যে। এতে মানুষজনের একটা মানে উৎসাহমূলক যে আমি হেলমেট নিয়ে নিই। আর সব থেকে বড় বিষয় যেটা দ্রুতগতি, এই দ্রুতগতিটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা স্থানীয় প্রশাসনকে অবশ্যই দেখতে হবে। কারণ আমার এটা অপ্রয়োজনীয়ভাবে এই মোটরসাইকেলের শক্তি দেখানোর জন্য অপ্রয়োজনীয়ভাবে এটা বাড়াই নিচ্ছেন। আর অভিভাবকদের এগিয়ে আসা উচিত, কারণ মোটরসাইকেল কীভাবে নিচ্ছে, কোথায় করছে। যেমন আমজুবিতে একটা ক্লাস 10 পড়ুয়া ছিল, সে মারা গেল আগে। তো সুতরাং অভিভাবকদের আসলে এটা সচেতন হওয়া উচিত। মোটরসাইকেলের যত্রতত্র ব্যবহার, গতিটার ব্যাপারে আমি যেটা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই এগিয়ে আসা উচিত। এটা রাস্তায় যদি টহল দেয় যে গতি কারা ঊর্ধ্বমুখী চালাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কয়েক ঘন্টার পানিশমেন্ট হিসাবে দিল, একদিনের পানিশমেন্ট দিলাম, অভিভাবকদের ডেকে মুসলিকা নেওয়া, গতিতে চালাচ্ছে। তার জীবন যেমন ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ, এতে পথচারীর জীবনও ঝুঁকিপূর্ণ। অন্যের ক্ষতি করা তো তার দরকার নেই। রাস্তা তো তার নিজস্ব না, যে না নিজস্ব মধ্যে আমি গণ্ডির মধ্যে আছি। সে নিজের মধ্যে চালাচ্ছে, কিন্তু অন্যের ক্ষতিটাও সে করছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে এটা এগিয়ে আসার উচিত আমি মনে করি। আমরা একদমই সময় শেষ, আমাদের হাতে আর কোনো সময় নেই। নাসির চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুযোগ দেওয়ার জন্য। এবং
সুধীর দর্শকবৃন্দকেও ধন্যবাদ তারা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম মেহেরপুরের সিনিয়র সাংবাদিক নাসের চৌধুরী সম্রাটের সাথে। বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটা মূলত সকাল 11টায় করে থাকি। আমাদের মেহেরপুর প্রতিদিন ফেসবুক বা ইউটিউব লগ ইন করলে আমাদের অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করবেন। আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। শুভকামনা রইল।